নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরো একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের খবর নিয়ে। ইপিএল থেকে ভারতীয় ফুটবল সব খবর জানবে। তার আগে বলবো, আমার চ্যানেল বঙ্গজাকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। আর ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু ইংল্যান্ডের বড় দলগুলো তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড 1-0 গোলে হারিয়ে দিয়েছে ফুলহ্যামকে, ইপসুইচ টাউনকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল, এবং আর্সেনাল কিন্তু 2-0 গোলে হারিয়ে দিয়েছে উলভারহ্যাম্পটনকে। মানে তিনটে বড় দলই কিন্তু তাদের প্রথম ম্যাচ জয়লাভ করে 3 পয়েন্ট নিয়ে পিএল এর জয়যাত্রা শুরু করলো। অপরদিকে স্প্যানিশ লা লিগার ম্যাচে কিন্তু বার্সেলোনা 2-1 গোলে পরাজিত করেছে ভ্যালেন্সিয়াকে, এবং লাস পালমাস এবং সেভিয়ার ম্যাচটি কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। এবার একটু ভারতীয় ফুটবলের খবর আসি। আর ভারতীয় ফুটবলে কিন্তু একটা খুশির খবর আছে। মেঘালয়ের 34 বছর বয়সী মহিলা রেফারি রিয়াং ধার কিন্তু এবারে হতে চলা অনূর্ধ্ব-17 মহিলা বিশ্বকাপে তিনি কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন, এবং অনূর্ধ্ব-17 বিশ্বকাপ হবে ডমিনিকান রিপাবলিকে। আর সেখানে কিন্তু তাকে লাইন্সম্যানের ভূমিকায় বা সহকারী রেফারির ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে ডুরান্ড কাপের নকআউট পর্বের সূচি কিন্তু ঘোষণা হয়ে গেল, যেখানে ইস্টবেঙ্গল আগামী 21 তারিখ সন্ধ্যা 7টায় শিলংয়ে মুখোমুখি হবে শিলং রাজং এফসির সাথে, এবং আগামী 23 তারিখ মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু মুখোমুখি হবে পাঞ্জাব এফসির সাথে বিকাল 4টের সময়, এবং খেলাটি হবে জামশেদপুরে জেআরডি টাটা স্টেডিয়ামে। ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়ে গেছে, কিন্তু ডুরান্ড কাপের ডার্বির জন্য যারা টিকিট কেটেছিল তাদের তো মাথায় হাত পড়ে গেছে যে তাদের টিকিটটা কি হবে। তো ডুরান্ড কমিটি ডিসিশন নিয়েছে আগামী 2-1 দিনের মধ্যে তারা অ্যানাউন্সমেন্ট করবে, এবং যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। সেটা আগামী 2-1 দিনের মধ্যে ডুরান্ড কমিটি জানিয়ে দেবে। ইশফাক আহমেদ ভারতীয় ফুটবলে পরিচিত মুখ। তোমরা জানো, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা ছাড়া ভারতীয় ফুটবলে বিভিন্ন বড় ক্লাবে খেলেছে, এছাড়া জাতীয় দলে খেলেছে। সেই ইশফাক আহমেদ কিন্তু এই মুহূর্তে ভারতীয় অনূর্ধ্ব-17 দলের কোচ হয়েছেন, এবং অনূর্ধ্ব-17 দল কিন্তু এই মুহূর্তে খেলতে যাবে ইন্দোনেশিয়ায়। সেখানে ইন্দোনেশিয়ার অনূর্ধ্ব-17 দলের সাথে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আগামী 25 এবং 27 আগস্ট, এবং এই খেলাগুলো হবে ইন্দোনেশিয়ার বালি শহরে। আগামীকাল ভারতীয় অনূর্ধ্ব-20 দল কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে খেলতে নামছে। আর ভারত কিন্তু মুখোমুখি হবে ভুটানের সাথে। ম্যাচটা হবে ভারতীয় সময় দুপুর 2:30 থেকে, এবং এবার কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ হচ্ছে নেপালে। গত বছর হয়েছিল ভারতের ভুবনেশ্বরে, এবং সেখানে কিন্তু ভারত বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ছিল। এবার দেখার যে রঞ্জন চৌধুরীর প্রশিক্ষাধীন ভারতীয় দল সাব চ্যাম্পিয়নশিপের মুকুট নিজেদের দখলে রাখতে পারে কিনা। গত মরশুম থেকে শুরু হওয়া গোয়াতে বন্দৎকর ট্রফি, এই ট্রফিটি অনেক পুরনো ট্রফি, বন্ধ হয়ে গেছিলো একটা সময়। ভারতীয় ফুটবলের নামি দামি দল খেলতে যেত, সেই ট্রফি কিন্তু পুনরায় চালু করলো গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন, এবং এবার কিন্তু এই টুর্নামেন্ট কিন্তু খুব বড় আকারে হচ্ছে, এবং 8টা দলকে নিয়ে হবে, যেখানে নাকি এবার খেলতে আসবে সিটি ডিফেন্সো জাস্টিসিয়া, আর্জেন্টিনার প্রথম ডিভিশনের দল। এছাড়া কিন্তু আসছে অস্ট্রেলিয়া থেকে এ লিগের দল ব্রিসবেন রোয়ার। এছাড়া এই টুর্নামেন্টে কিন্তু থাকছে চেন্নাই এফসি, ওড়িশা এফসির মতন দল, এবং চার্চিল ব্রাদার্স, ডেম্পোর মতন দলও থাকছে। এছাড়া একটা দলকে নেওয়া হবে যারা গোয়া লিগের দল, যাদের মধ্যে কোয়ালিফাই ম্যাচ হবে, এবং সেই কোয়ালিফাই ম্যাচ যারা চ্যাম্পিয়ন হবে সেখান থেকে একটা দল কিন্তু এই টুর্নামেন্ট খেলার জন্য কোয়ালিফাই করবে। বন্দৎকর ট্রফি দীর্ঘদিন বন্ধ থাকার পর গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন টুর্নামেন্টটি চালু করেছে, কিন্তু আমাদের আইএফএ একটা ভারতীয় ফুটবলের ইতিহাসের সাথে জড়িত থাকা টুর্নামেন্ট আইএফএ শিল্ড, সেটাকে আর চালু করতে পারছে না। এটা বলে যে আইএফএর একটা ব্যর্থতা, বা তারা কোনো রকমের একটা সিএফএল চালায়। সিএফএল হয়ে গেলে ব্যাস তাদের হাত পা ঝাড়া হয়ে গেল, সারা মরশুমের মতন আর কোনো টুর্নামেন্ট নেই কলকাতায়। আইএফএ শিল্ড, যেই আইএফএ শিল্ডের সাথে কিন্তু ইতিহাস জড়িয়ে আছে। প্রথম ক্লাব হিসাবে, ভারতীয় ক্লাব হিসাবে মোহনবাগান ব্রিটিশদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 1911। ঠিক স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্লাব হিসাবে কিন্তু আইএফএ শিল্ড যেতে ইস্টবেঙ্গলই। আর ইস্টবেঙ্গল কিন্তু 1970-এ প্রথম ভারতীয় ক্লাব যারা স্বাধীনতার পর কোনো বিদেশি দলকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল। সেটা কিন্তু ইস্টবেঙ্গল 1970 সালে পরিমল দের করা গোলে ইস্টবেঙ্গল হারিয়েছিল ইরানের 5 ক্লাবকে। তো বুঝতে পারছো, এই একটা এত বড় টুর্নামেন্ট আইএফএ শিল্ড, সেই শিল্ড কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। আইএফএর কোনো ভ্রুক্ষেপ নেই এই আইএফএ শিল্ডকে চালু করার জন্য। যে আইএফএ শিল্ড নিয়ে এত ইতিহাস, এত লড়াই, এত গল্প জড়িয়ে আছে, সেই আইএফএ শিল্ড কিন্তু ব্রাত্য হয়ে পড়ে আছে আইএফএর কাছে। তো আমরা বাঙালি ফুটবল প্রেমীরা কিন্তু অবশ্যই দাবি করতে পারি যে এই আইএফএ শিল্ডকে আবার চালু করা হোক পুনরায়।
যে আগের যে রূপ ছিল, আগের যে মহিমা ছিল, সেই আগের রূপ আগের মহিমা দিয়ে কিন্তু আবার আইপিএল চালু হোক। 2014 সালে পরিকল্পনা করা হয়েছিল সাব ক্লাব কাপ চালু হবে, আজ হয়ে গেছে 2024। দীর্ঘ 10 বছর ধরে সাব ক্লাব কাপ চালু করতে পারেনি। বলা হয়েছিল 7টা যে সাবকন্টিনেন্টালের দেশ আছে, সেই দেশে 7টা চ্যাম্পিয়ন দল এবং আরও একটা দল যারা হোস্ট হবে এই দেশ, সেই দেশ থেকে 2টো দল খেলবে। তো 8টা দলকে নিয়ে সাব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ শুরু করার কথা ছিল, কিন্তু এই টুর্নামেন্ট কিন্তু আবার পিছিয়ে গেল আরও 2 বছর। মানে এখন বলা হচ্ছে 2026-এ চালু হবে। তো একটা টুর্নামেন্ট 12 বছর ধরে পরিকল্পনা চলছে, আর 12 বছর ধরে টুর্নামেন্ট চালু করতে পারছেন, এটা কিন্তু একটা হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে 2026 সালেও এই টুর্নামেন্ট চালু হবে কিনা সেটা কিন্তু এখনও জোর গলায় বলা যাচ্ছে না। আর এই টুর্নামেন্ট নিয়ে যে পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছে এবং তারপর চালু করতে না পারাটা কিন্তু সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন যারা আছে সাফে, তো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের একটা ব্যর্থতা বলা যায়। আর এই মুহূর্তে কিন্তু তারা দায় সারাচ্ছে, যে বলছে বাংলাদেশের যে টালমাটাল পরিস্থিতি, সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভেঙে, যে কমিটি আছে সেই কমিটি ভেঙে তছনছ হয়ে গেছে। তো সেই জন্য তারা নতুন করে বাংলাদেশ থেকে কোনো দলকে আনতে পারছে না, এবং সেই কারণেই এই টুর্নামেন্টকে স্থগিত রাখা হয়েছে এবং এই টুর্নামেন্ট আগামী 2026-এ অনুষ্ঠিত করবে। তো এখন দেখার যে 2026-এ আদেও অনুষ্ঠিত হয় না সেই আরও পিছিয়ে যাবে, বা এটা একটা গল্প বা কল্পনাতীত একটা টুর্নামেন্ট হয়ে রয়ে যাবে। সে আসন্ন আইএসএল-এ মোহামেডানের গোলকিপার কোচ হিসেবে দেখা যাবে সার্বিয়ান গোলরক্ষক কোচ মিলোস পেট্রোভিচকে। 40 বছর বয়সী এই গোলকিপার কোচ কিন্তু এর আগে কুয়েতের ক্লাব কাজমা এফসিতে কোচিং করিয়েছেন। এছাড়া কিন্তু তিনি কোচিং করিয়েছিলেন ইউরোপের নামি দল সার্বিয়া রেড স্টার বেলগ্রেডে। তো এই কোচকে কিন্তু এবারে দেখা যাবে মোহামেডান স্পোর্টিংয়ে গোলকিপার কোচ হিসাবে। ঋত্বিক দাস বাঙালি এই মিডফিল্ডার গত মৌসুম চোটের জন্য কিন্তু খেলতে পারেনি, তার পায়ে একটা অপারেশন হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি জামশেদপুর এফসিতে ছিলেন, এবার কিন্তু তিনি জামশেদপুর এফসি তাকে ফ্রি ফুটবলার করে দিয়েছে এবং তিনি জামশেদপুর এফসি ছেড়ে ওড়িশা এফসিতে সাইন করতে চলেছেন আসন্ন আইএসএল এর জন্য। মোহামেডান স্পোর্টিং কিন্তু আসন্ন মৌসুমের জন্য তাদের ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নাম ফাইনাল করে ফেললো। এর আগেও বলেছিলাম এই স্ট্রাইকারের নাম কার্লোস হেনরিক ফ্রাঙ্কা ফেইরেস। তো কার্লোস হেনরিক ফ্রাঙ্কা ফেইরেসের নাম কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল মোহামেডান স্পোর্টিং আজকে। তো এই ফুটবলারটি এর আগে তিনি ব্রাজিলিয়ান লিগে কিন্তু খেলেছেন নিচের সারির ক্লাবে, এরপর তিনি চলে যান বুলগেরিয়াতে এবং বুলগেরিয়ার এফসি সোফিয়ারে 60টার মতো ম্যাচ খেলে এবং 10টি গোল করেন। ফুটবলারটি ফরওয়ার্ড ছাড়াও কিন্তু মেন পজিশন তার উইঙ্গার, তিনি উইং পজিশনেও খেলতে পারে। তো এই ফুটবলারটাকে নিয়ে মোহামেডান কিন্তু 2-3টে পজিশনে তাকে ইউটিলাইজ করতে পারবে আসন্ন আইএসএল-এ। আজকে মোহামেডান স্পোর্টিং এই ফুটবলারটির নাম ফাইনালি অ্যানাউন্সমেন্ট করে দিল। আর সিএফএল-এ তো ইস্টবেঙ্গল চচ্চর করে এগাচ্ছে। সিএফএল-এ ইস্টবেঙ্গলের ইয়ং ব্রিগেড দুর্ধর্ষ ফুটবল খেলা শুরু করেছে। গতকাল তো তোমরা জানো কালীঘাট স্পোর্টস লাভার্সকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে। আর এই ম্যাচে কিন্তু দুর্ধর্ষ গোল করেছিল সিডনি ভ্যান্সপল, আর জেসেন্টিকে তো রেগুলারই গোল করে যাচ্ছে। সিডনি ভ্যান্সপলও কালকে 2টো গোল করেছে এবং টুর্নামেন্টের সেরা গোল বা গতকাল ম্যাচের সেরা গোল বলা যায়, তো সেই গোলটিতে কিন্তু করেছে আজাদ সাইন। যত ম্যাচ খেলছে তত কিন্তু অবাক করা পারফরমেন্স করছে এবং তার মধ্যে কিন্তু কৃষাণুদের ছায়াও দেখা যাচ্ছে। তবে ভবিষ্যতই বলবে আজাদ সাইন আগামী দিনে তিনি ভারতীয় ফুটবলে কৃষাণুদের উঠতে পারেন কিনা তার পারফরমেন্স ধরে রেখে। তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে 9 ম্যাচ খেলে 25 পয়েন্ট নিয়ে তাদের গ্রুপে এবং টোটাল এই আইএফএল যে লিগ 2টো গ্রুপ মিলে শীর্ষস্থানে অবস্থান করছে। এরপরে ইস্টবেঙ্গল যদি এরকম ফুটবল খেলতে থাকে তাহলে কিন্তু তাদের ঘরে আরও একটা ট্রফি আসতে চলেছে, সেটা হচ্ছে সিএফএল। তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। তো এখনকার মতন গুড বাই।